এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে। দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে। হাসনাতের অবস্থা এখন মোটামুটি ভালো আছে, আরও 48 আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে। এতে যদি শেখ হাসিনার আরো 10 বছর থাকার লাগে থাকবে শেখ হাসিনা, অসুবিধা কি? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না, কখনোই না। হ্যাঁ, এটা ডেড কেস। রক্তের উপর দাঁড়িয়ে আছেন, 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন। এগুলো একটা ট্রাস্টের জায়গা ছিল মানুষের, যে এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য যারা ডাক দিচ্ছে তারা শুধুমাত্র দেশটাকেই ভালোবাসছে, দেশকে পুনর্গঠন করতে চায়। অন্যজন চুপচাপ পিস করে পেছনে বলে, আপনার বন্ধু প্রকাশ্যে আপনার সামনে বলবে, কারণ সে আপনাকে ভালোবাসে এবং শোধরানোর জায়গা সেটাই। এবং সেই কথা বলেই আমি এই সরকারকেও বলছি, সংস্কার করার তো তাদের সময় নাই, আর অনেকগুলি করবার তাদের ম্যান্ডেট নাই। যেমন ধরেন সংবিধান সংস্কার দরকার, তো অন্তর্বর্তীকালীন সরকারের তো ম্যান্ডেট নাই সেটা করবার জন্য। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ চলমান। কারণ হচ্ছে আমাদের যুদ্ধটা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা এখনো রক্ষা হয়নি। আগামী 24 ঘন্টার মধ্যে অনতিবিলম্বে এই শেখ বশির এবং ফারুকীর আমরা পদত্যাগ দাবি করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইনকামের উপরে খুব সম্ভবত 15% ট্যাক্স এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির শেষের দিকে আরোপ করেছিল। আসলে সত্যিকার অর্থে এই দৃশ্যটা বেশ মর্মাহত, অনেক বেশি মর্মাহত করেছেন। এখানে 127টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে। যত পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে এখন মুখরোচক স্লোগান হচ্ছে সংস্কার চলছে, সবাই সহযোগিতা করুন, মেরামত চলছে, সহযোগিতা করুন। মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ, দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট। আমরা এখানে 3 জন উপদেষ্টা এসেছিলাম, আমাদের সাথে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, তারপর ফজল কবির ভাই আমার পাশে আছেন, আমি এসেছি, আরও উপদেষ্টা আসতে পারেন। এখন সকালবেলা আমরা 3 জন এসেছি। আমরা মূলত আসছি কালকে যে আমাদের ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর, বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসেছি, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসেছি। এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে। দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে। হাসনাতের অবস্থা এখন মোটামুটি ভালো আছে, আরও 48 আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে। আমরা খুবই ব্যথিত এই ঘটনা দেখে। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছেন। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য। এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল, হয়তো আরও অনেকে যোগ দিত, এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। করার পর আবারও যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে, তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজ দিতে চাই। এবং আর যারা সঠিক পথে দাবি আদায়ের আন্দোলন করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিবেচনা করে দেখবেন 17 বছরের বৈষম্য এবং শোষণ 17 দিনে কি করা যায়, এটা একটু বিবেচনা করে দেখবেন। ধৈর্য ধরেন, নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানান। আমরা জনগণের পক্ষ থেকে এসেছি, আমরা কোনো দলের প্রতিনিধি না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না, কখনোই না। হ্যাঁ, এটা ডেড কেস। এখন কেউ যদি জোর করে আওয়ামী লীগকে নিয়ে আসতে চায় তার বিরোধী দল করার জন্য, তাহলে সেটা সে চেষ্টা করলে হয়তো পারতে পারে, কিন্তু একটা ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে। ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে এবং যেই দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজ করবে, সেই দলও ঘৃণিত হবে এবং সেই দল প্রত্যাখ্যাত হবে। আমি এটা আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, হয়তো কয়েকটা সিট পাবে আওয়ামী লীগ, হ্যাঁ, হয়তো যেই দল নিয়ে আসবে সেও কিছু সিট পাবে, কিন্তু যেই দল আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য ওকালতি করবে, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত হতে সাহায্য করবে, সেই দল বাংলাদেশের জীবনে ক্ষমতা দখল তো দূরের কথা, সরকার গঠন করতে পারবে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব বাংলাদেশের রাজনীতি। যে বিপ্লবটা হলো, হাসিনা যে পড়লো,
হাসিনার উৎখাতের এক দফা দাবিটা কি ছিল? সেটা ছিল আমরা একটা ব্যবস্থার অবসান চাইছি, যেই ব্যবস্থা এই ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে। তাহলে ব্যবস্থাটা কি ছিল? ব্যবস্থাটা ছিল এই আমাদের ব্যুরোক্রেসি, এই আমাদের জুডিশিয়ারি, এই আমাদের আর্মি, হ্যাঁ, এই আমাদের প্রশাসন, এইটা মিলেই তো এই আমাদের ব্যবসায়ী মহল, হ্যাঁ, এই আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট, এই সব মিলেই তো আওয়ামী লীগের ফ্যাসিবাদটা উত্থিত হয়েছে, তাই না? তো এই তারপরে আমাদের সংবিধান। এখন আমরা সব কিছু একরকম রেখে দেব, সব কিছু একরকম রেখে দেব, দিয়ে আমি একটা নির্বাচন চাইব। তাহলে যেই দল নির্বাচনে জিতে আসবে সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠবে। যারা আজকে নির্বাচন চাচ্ছে তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ হয়ে উঠলো, কি কি কারণে আওয়ামী লীগ হয়ে উঠলো। শুধু আওয়ামী লীগ দল জন্যে তা তো না। তার পাশে প্রশাসন ছিল, তার পাশে আর্মি ছিল, তার পাশে পুলিশ ছিল, তার পাশে ব্যুরোক্রেসি ছিল, তার পাশে আমাদের ব্যবসায়ী মহল ছিল, তার পাশে আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউটগুলো ছিল, তাই না? তো এই সব কিছু, তার পাশে আমাদের যে সমাজটা যেভাবে তৈরি, সে সমাজটা ছিল, সব কিছু একই রকমভাবে আমি রেখে দিব, আমি একটা নির্বাচন করব। তাহলে যে নির্বাচনে জিতে আসবে, এবার যেই আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, এবার জনসংহতি আসুক, গণসংহতি আসুক, জনায়েত সাকি আসুক, যেই আসুক, সে তার তো একটা আওয়ামী লীগ হয়ে ওঠার মতো সব কিছু তৈরি আছে, তাই না? এতে যদি শেখ হাসিনার আরো 10 বছর থাকার লাগে, থাকবে শেখ হাসিনা, অসুবিধা কি? কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো। বিএনপির নেতা সেদিন যে কি আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, উনি ঠিক বলেন নাই। যার কাছে পাকিস্তানি ভালো লাগে তাই এখানে কেন থাকেন, আপনি পাকিস্তানে চলে যান। ইমরান খান বুঝতেছে পুরো পাকিস্তানে বঙ্গবন্ধুর পর ইমরান খানের মতো জনপ্রিয় নেতা দ্বিতীয়টি আর হয় নাই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়ে দিয়েছে, অচল কেস, তারপরেও সে মুক্তি পায় নাই। পাকিস্তানে যে দেখেন কেমন সাপ। কিন্তু আমরা পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরো 10 বছর থাকার লাগে, থাকবে শেখ হাসিনা, অসুবিধা কি? কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নাই। বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশে মা বোনের সম্মান নষ্ট করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। সেই জন্যে আমরা পাকিস্তানের পক্ষের কোনো লোককে আমরা পাও দিয়ে দাবাইতেও চাই না, মাথায় তোলা তো দূরের কথা। সেই জন্য বলছি, আমি আজীবন চেষ্টা করেছি বঙ্গবন্ধু যাতে সার্বিক হয়, সবার হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয়, বাংলাদেশের মানুষের হয়। আমাদের এতে ব্যর্থতা আছে, আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই। রক্তের উপর দাঁড়িয়ে আছেন, 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এইভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রতিটি নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, এই দেশের নারী, পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, 15 বছর ধরে গুম, খুন, লুটপাট করে $1 বিলিয়ন, $100 বিলিয়ন পাচার করেছে, এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে। আর দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে। অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। এইসব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? 3 মাস হয়ে গেছে, মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায়। জানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্য কমান, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আর সমস্ত রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার অংশীদারদের নিয়ে একসাথে বসে এই রাষ্ট্রের রূপান্তর, সংস্কার, নতুন বন্দোবস্ত আর আগামী দিনের
নির্বাচন তার রোডম্যাপ ঘোষণা করেন। ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন। এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। একান্ত ব্যক্তিগতভাবে যখন এই বিষয়গুলো আমি দেখি, গণমাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্য শুনি, তখন আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত চাওয়া, যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, 24কে ধারণ করতে হবে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশ এই 24-এর প্রজন্মই বিনির্মাণ করবে। এটা একটি প্রাকৃতিক বিষয়। এই 24-এর প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলেই ছাত্ররা আছে, এই তরুণ প্রজন্মের লোকেরা আছে, তাদেরকে আপনাদেরকে সামনে এগিয়ে আনতে হবে। এবং তারা যেই ম্যান্ডেট নিয়ে, যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান করেছে, এবং সকল মানুষেরাই, ছাত্র জনতার যেখানে কোনো রাজনৈতিক লিডারশিপ ছিল না, কিন্তু স্বাভাবিকভাবেই একটি ডাক আসলে যখনই তাদেরকে ডাকা হয়েছে, কালকে এই কর্মসূচি, সাথে সাথে স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণগুলি, এগুলো একটা ট্রাস্টের জায়গা ছিল মানুষের, যে এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য যারা ডাক দিচ্ছে, তারা শুধুমাত্র দেশটাকেই ভালোবাসছে, দেশকে পুনর্গঠন করতে চায়। তো আমাদের তরুণ প্রজন্মের কাছে এখন আমাদের কিছু প্রত্যাশা রয়েছে এই দেশটাকে নিয়ে, যেটা আমরা স্বাধীনতা উত্তর এই স্বাধীন বাংলাদেশে দেখতে পাইনি। এই বাংলাদেশটি তার স্বাধীনতার পর থেকেই, ইন্ডিপেন্ডেন্ট ঘোষণার পর থেকে 72-এর বাকশাল দেখেছে, 74-এ লুটেপাটের কারণে চরম দুর্ভিক্ষ দেখেছে, 75-এ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যেটি দেশ চায়নি কিন্তু ঘটতে বাধ্য হয়েছে। পরপর 2-3টি অভ্যুত্থান, সেনা অভ্যুত্থান এখানে দেখেছে। এরপর দীর্ঘ সময় স্বৈর শাসনের পরে একটু গণতান্ত্রিক ধারায় ফিরলেও আবার সেই ফ্যাসিজমের উত্থান এই বাংলাদেশে আমরা প্রত্যক্ষ করেছি। বাংলাদেশের নতুন প্রজন্ম এখন আর এই ফ্যাসিস্টদের রক্তচক্ষুকে আর ভয় পায় না। যেই এই জাতীয় কার্যক্রমগুলো করবে, তাদের বিরুদ্ধে ছাত্ররা আবার দাঁড়িয়ে যাবে। সেই সক্ষমতা ছাত্রদের, এই তরুণ প্রজন্মের আবার তৈরি হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা কতগুলো এক্সপেকটেশন এখন সোসাইটির কাছে, রাষ্ট্রে যারা পরিচালনা করছে বা ভবিষ্যতে পরিচালক হিসেবে আসবে, তাদের কাছে আমরা করতে চাই। প্রথমত, আমাদের সোসাইটিতে এত বেশি করাপশন ডেভেলপ করেছে, শাসক গোষ্ঠী যারাই আসে, সেটা এখন এর আগে যারা ছিল, পরবর্তীতে যারা আসবে, আগে যারা ছিল তারা খুব নিজেদেরকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করতো। এর পরের জেনারেশন আসার পরে পূর্বের জেনারেশনের করাপশনগুলোকে যখন দেখে, তখন মনে হয় যে এটা তো মহাসমুদ্র চুরি করেছে। আবার পরের জেনারেশন, পরের যারা ক্ষমতায় আসবে, আমরা আশা করি এ থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। লুটপাট এই সমাজে, এই সোসাইটিতে আর কেউ বরদাস্ত করবে না। যদি আবার করে, তাহলে তাদের পরিণতি ঠিক এমনভাবে হবে। এই মেসেজটা আমরা দিতে চাই। আমরা এই সোসাইটিকে গড়ে তুলতে চাই। এখানে 28 লক্ষ বেকার সরকারি হিসেবে, আমাদের তথ্য মতে সেখানে প্রায় 50 লক্ষের উপরে এই বাংলাদেশি স্টিল নাও বেকার রয়েছে, যারা অনার্স মাস্টার্স পাস করেছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই দেশে 2006 সাল থেকে চলছে, 30 সাল পর্যন্ত চলবে। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলা একটা দেশ উন্নত স্বর্ণশিখরে আরোহণ করার কথা, যেটা সিঙ্গাপুর করেছে, মালয়েশিয়া করেছে, হংকং করেছে, তাইওয়ান করেছে। তারা লিটল ড্রাগন হয়ে গিয়েছে ইকোনমিক দিক থেকে। বাংলাদেশ সেই জায়গাগুলোতে এখনো ধরাছোঁয়ার, এখনো বাইরে। আমাদের ইয়াং জেনারেশন ট্রেন আপ করা হচ্ছে না। তাদেরকে যে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে কর্মসংস্থান সৃষ্টি করার, সেটা যখন সৃষ্টি করতে পারছে না, আলটিমেটলি একটা চাকরিকে কেন্দ্র করে এত বড় অভ্যুত্থান হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। সেটাই হয়েছে। সুতরাং সামনে যারা দেশ চালাবে, এখন যারা চালাচ্ছে, তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যুব শ্রেণীকে সম্মান করা শিখেন এবং যুব শ্রেণীকে সম্পদে রূপান্তর করা শিখেন। এটা অনেক বড় কাজে দিবে। অন্যজন চুপচাপ পিস করে পেছনে বলে, আপনার বন্ধু প্রকাশ্যে আপনার সামনে বলবে, কারণ সে আপনাকে ভালোবাসে এবং শোধরানোর জায়গা সেটাই। এবং সেই কথা বলেই আমি এই সরকারকেও বলছি, তোমাকে যখন আমি সমালোচনা করছি, তুমি ভালো করবে আমি চাই বলেই আমি করছি, এটা ঠিক, ভুল করছে। কিন্তু আমি এটাও বুঝি এবং আমরা সকলেই মনে করি, এই 15 বছরের নির্যাতনের পরে এই জায়গায় যে আমরা আসতে পেরেছি, এটা একটা অসাধারণ জায়গা, একটা অসাধারণ সুযোগ। এই সুযোগ যদি আমরা হারাই, আরেকবার এই সুযোগ আসবে না।
কাজেই এই সরকার যে ভুল না করে সেটার দায়িত্ব আমাদের উপরে। প্রত্যেক সময় তাদের দেখিয়ে দিতে হবে, বলে দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে, যাতে বিচ্যুত না হতে পারে, এবং সেটাই আমার কাজ। সেটা যদি সে বোঝে তাহলে সেটাকেও সে আলিঙ্গন করবে। কিন্তু আমি ওই জায়গায় বলতে চাই, অতটুকুই বলতে চাই যে আপনারা ছাত্রছাত্রী, এতগুলি ছাত্রছাত্রী আন্দোলনে, কিন্তু আমি প্রচুর নারী দেখেছি আন্দোলনের সময়। গেল কোথায় সবাই? ওইখানে 2-3 জন ওখানে বসে আছেন দেখছি, তারা ওখানে পেছনে। এই জায়গায় একজনের যোগ্যতা নাই এটা আপনি বলতে চান, আমি মানতে রাজি না। আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, এবং এটা বলে না প্রত্যেক জায়গায় প্রত্যেক পদে এই এতগুলি গুণীজ্ঞানী ব্যক্তি, প্রত্যেককে আপনারা জবাবদিহি করাবেন এবং নিরন্তর জবাবদিহি করাবেন। সেটা যদি না করেন, আমি বলি গদিতে যারা থাকে ওই গদির কারণেই পচনটা ধরে। গদি খুব আরামের জিনিস, মজার জিনিস, আমরা দূরে থাকতে চেষ্টা করি, সবাই তার চেষ্টা করে না। কিন্তু গদির লোভে যেই জিনিসগুলি হয় সেগুলি মানুষের হয়। আমাদের দায়িত্ব তাদের সারাক্ষণ নিরন্তর মনে করিয়ে দেওয়া, যেই কথাটা আগে বলা হয়েছিল, সংস্কার করার তো তাদের সময় নাই, আর অনেকগুলি করবার তাদের ম্যান্ডেট নাই। যেমন ধরেন সংবিধান সংস্কার দরকার, তো অন্তর্বর্তীকালীন সরকারের তো ম্যান্ডেট নাই সেটা করবার জন্য। তারা যেটা করছে হয়তো একটা প্রস্তাব তৈরি করছে, যে ডক্টর আলী রিয়াজের অধীনে যে কমিটি হয়েছে, আমার ধারণা তারা একটা প্রস্তাব রেডি করবে। এই প্রস্তাব অ্যাকসেপ্ট করবে তো পার্লামেন্ট এবং জনগণ। এখন সেটা তো আগামী কি বলে সংসদ ঠিক করবে এটা। কাজেই সংস্কার পুরো রাষ্ট্রকে ধ্বংস করে গেছে শেখ হাসিনা। তো সুতরাং সংস্কার অনেক দরকার, কিন্তু বেশি সংস্কারে মনোযোগ দিয়ে আবার গভর্নেন্সের যেন ক্ষতি না হয়। আমার দুশ্চিন্তাটা অন্য জায়গায়, যে সংস্কার করতে গিয়ে শাসন প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে কিনা, যেমন মানুষের যে চাহিদা সেটা ঠিকমতো হচ্ছে কিনা। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, এই যে আহতদের এখনও আন্দোলন করতে হচ্ছে কেন? তার মানে কোথাও না কোথাও প্রায়োরিটি, অগ্রাধিকার যেটা, সেখানে সমস্যা হয়েছে সরকারের কাজে। আমি মনে করি যে অগ্রাধিকার হওয়া উচিত ছিল 1 নম্বরে রাষ্ট্র পরিচালনা, 2 নম্বরে সংস্কার। এখন যেহেতু সংস্কার বেশি করতে গেছে সরকার, সেই জন্যে রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে। তো এই ব্যালেন্স করার দায়িত্ব তো সরকারের। কাজেই আমার মনে হয় না যে যত সংস্কারের যে এতগুলো কমিটি করেছে, এতগুলো কমিটি করার প্রয়োজন ছিল। সংস্কারও একটা টার্গেটের মধ্যে করা উচিত ছিল, যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সংস্কার সেগুলোতে মনোযোগ দেওয়া এবং রাষ্ট্রীয় পরিচালনায় মনোযোগ দেওয়া। তো এইদিকে সরকারের আমার মনে হচ্ছে সমন্বয়ের ভুল আছে। এখন উপদেষ্টা কারা নিয়োগ দিচ্ছেন এটা তো ইউনূস সাহেব বলতে পারবেন। তবে ডেফিনেটলি আমি মনে করি এই উপদেষ্টা যে পরিষদ হয়েছে, এটা বাংলাদেশের এলিটদের রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে বলে আমি মনে করি না। এবং যারা এই 15 বছর বা 16 বছর ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের রিপ্রেজেন্টেশন এই উপদেষ্টা পরিষদে অত্যন্ত কম। সংবাদপত্র, মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার, বললেন নাহিদ। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের নিশ্চিত করেছেন। গণমাধ্যমের হস্তক্ষেপ না করাকে তিনি সরকারের আরেকটি বড় সাফল্য দেখছেন। গত শুক্রবার সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে বাসার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয় বা সরকারের 100 দিন গণমন্ত্রণালয়ের কার্য কখনো হস্তক্ষেপ করেনি। মিডিয়া এখন তার পেশাগত কার্যক্রম বা পরিচালনার সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। ইসলাম আরও বলেন, মুক্তিযোদ্ধায় 53 বছরের ইতিহাসে দেশের জনগণের গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা তা আমাদের জানা নেই। সাইবার নিরাপত্তা আইন বাতিলের তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরে এর আগে সংবাদপত্রের স্বাধীনতার খর্ব করা বা রাজনৈতিক মত বিনিময় দমন করা হতো বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে। তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু দেশে 16 বছর স্বৈরাচার অবস্থান ছিল, সেই সময় দেশবাসীর কাছে অনেক কথা ও দাবি জমা ছিল। এখন তারা সেইগুলো প্রকাশ করছে। আমরা তাদেরকে সেই পথ তৈরি করার চেষ্টা করেছি যাতে তারা বলতে চায় ও বলতে পারে। সরকারের উপর আস্থা রেখে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, হয়তো আমরা এখন তাদের সব দাবি পূরণ করতে পারছি না, তবে আমরা প্রতিটি যৌক্তিক দাবি বিবেচনা করছি। তিনি বলেন, মন্ত্রণালয়ের সরকারের প্রথম 100 দিনের সংস্কার পরিবর্তিত কর্মকর্তাদের রদবদল ও পরিকল্পিত তৈরিতে ব্যস্ত থেকেছে। জুলাই বিপ্লবের দিকে ফিরে
তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে প্রকাশনা তথ্যচিত্রের তৈরির লক্ষ্যে ইতিমধ্যে জুলাই-আগস্টের বিদ্রোহের বিশাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, শহীদ আহত সাংবাদিকদের জন্য মন্ত্রণালয়ের সহযোগিতা সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অর্থনৈতিক সহায়তা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। সাংবাদিক ও সাংবাদিকদের মান উন্নয়ন করার জন্য উল্লেখ করে বলেন, মিডিয়া সংস্কার কমিশন একটি রোডম্যাপ উপস্থাপন করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। সাংবাদিক ও দম্পতি সাগরের সারোয়ার মেহরুন রনির হত্যা মামলার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বলছি যাতে দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ হয়। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকারের আমলে দেশের জনগণ বিচার ও প্রমাণ পাবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের শেষ একাদশ সাংবাদিক উন্নয়ন, ফ্যাসিবাদ পতন, জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানের চেতনা সমন্বয়ে রাখতে তথ্যচিত্র নির্মাণ ও সম্প্রচারের তথ্য মন্ত্রণালয়ের বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।